উফ, বর্ষাকাল না আসতেই যা বৃষ্টি শুরু হয়েছে না। এদিকে আমি বাড়ি থেকে বের হলেই বৃষ্টি শুরু হয়। হালকা শীত শীত লাগছে, তা লাগুক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এত জোরে জোরে যে বজ্রপাত হচ্ছে, এতে কেমন জানি আমার গায়ের লোমগুলান দাঁড়াই গেছে। আমি মাহতাব, পেশায় একজন গরুর ডাক্তার। এই পাশের গায়ে আমার বাড়ি। ওই গায়ে একটা গরু দেখতে বের হয়েছিলাম। তা যা বৃষ্টি শুরু হয়েছে, এত বৃষ্টির মধ্যে পা চালিয়ে হাঁটা বড় মুশকিল। ভাগ্যেই ছাতাটা নিয়েছিলাম। রহমত চাচা কেমন জানি হেরকিনটা হাতে ধরাই দিল, নইলে যে অন্ধকারের মধ্যে রাস্তাটুকুও দেখতে পাইতাম না। ঝুমঝুম বৃষ্টির সাথে মেঘের গর্জন, মনে হয় আমার মাথায় এসে পড়বে। চারপাশের গাছগুলান যেভাবে দোল খাচ্ছে, কখন যে আমার মাথায় এসে পড়বে তারই ঠিক নেই। একটু দূরে যেতে দেখলাম একটা চায়ের স্টল। দেখে কিছুটা শান্তি লাগলো। এই ঝুমঝুম বৃষ্টির মধ্যে তবুও তো একটু দাঁড়ানোর জায়গা পাবো। পা চালিয়ে গেলাম দোকানের কাছে। একটা 50 ঊর্ধ্বে লোক চা বানাচ্ছে, আর দুইজন লোক বসে আছে। ছাতাটা পাশেই রেখে বসলাম। পুরো গা ভিজে একাকার। হঠাৎ করেই একজন লোক বলে উঠল, কি গো ডাক্তার বাবু, এই ঝড় বৃষ্টির রাতে এখানে কি করছেন আপনি? আরে, ডাক্তারের আবার কাজ কি? এমন ঝড়ের মধ্যেও গরু দেখতে বের হয়েছিলাম। গরু দেখে বাড়ি ফেরার পথে এমন বৃষ্টি শুরু হলো যে পা ফেলিয়ে হাঁটতেও কষ্ট হচ্ছে। তা চাচা, এক কাপ চা দেন দেখি। হ্যাঁ ডাক্তারবাবু, দিচ্ছি। আপনি একটু বিশ্রাম নিন। বৈশাখ মাস শুরু হয়েছে না, বৃষ্টি তো হবেই। তা আজকের এই বৃষ্টি কিন্তু থামার নয়। টিভিতে দেখলুম আমি, আজকে আবার নাকি কাল বৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। ভারী মুশকিলে পড়লাম তো তাহলে। এইদিকে বাড়ির পথটা অনেকটা দূরে। আরে, ওই পাশে পোড়া বাড়ির কবরস্থানের ওইদিকে এমনিতেও ওইদিকে কেউ যায় না। আর ওই পাশ দিয়ে এই সময় ডাক্তারবাবু আপনি কিভাবে যাবেন? কি বলো মশাই, ওইদিকে কবরস্থান আছে নাকি? তা যাই হোক, আমি ওইসবে ভয় পাই না। তাহলে আপনি ওই কবরস্থান সম্পর্কে কিছুই জানেন না। কত মানুষকে যে খেয়ে ফেললো ডাক্তারবাবু, তা হয়তো আপনার জানা নেই। তবুও বললাম ডাক্তারবাবু, সাবধানে যাবেন। আমার তো তা নিয়ে কোনো সমস্যা নেই, একটু বৃষ্টিটা কমলে হয়। রাতের সাথে সাথে বৃষ্টিও মনে হয় বেড়েই চলেছে। তা বাবু, আপনি কার বাড়িতে গেছিলেন গরু দেখতে? আরে ওই যে ওপাড়াই রহমত চাচার ওই গরুটা দেখতে গিয়েছিলাম। আজকাল তো গরুদের একটা বিশেষ রোগ দেখা দিচ্ছে। সঠিক সময় চিকিৎসা না করালেও আবার মারা যাচ্ছে। ও করিম চাচা, তোমার গরু আছে গো? থাকলে ডাক্তারবাবু ঠিকানাটা নিয়ে রাখো। না বাবু, আমার এই স্টোর চালিয়ে এই সংসারটুকু চলে। কি গো চাচা, তা তোমার স্টল বন্ধ করবে কখন? রাত যে গভীর হয়ে গেল। আপনারা উঠলেই আমি স্টোরটা বন্ধ করে ঘরে চলে যাব। আমি বরং এখনই উঠি, নইলে আজ রাতে আর বাড়ি ফেরা হবে না। এই বলে আমি স্টল থেকে উঠে হাঁটা শুরু করলাম। ঝুমঝুম বৃষ্টি, আর তার সাথে বাতাস বইছে। ছাতাটা উড়ে উড়ে যায় অবস্থায়। ভাগ্যিস রহমত চাচা হেরকিনটা দিয়েছিল, নইলে যে কি বিপদে আমি পড়তাম।
মাঝে মধ্যেই আকাশ ভেঙেই বজ্রপাত হচ্ছে, সেই আলোতেও কিছুটা চারপাশ দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমি সেই পোড়াবাড়ি এসে পড়লাম। থমথম পরিবেশ, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। সেই লোকটির কথা বারবার মনে পড়ছে, কেন যে সে আমায় বলল। এমন সময় আমার চোখ পড়লো সেই কবরস্থানের দিকে। বজ্রপাতের আলোয় পুরো কবরস্থানটা আলোকিত হচ্ছে। আমার মনে অজানা এক চিন্তার ভর করছে। এইসবই ভাবতে ভাবতে দেখলাম কবরস্থানের ভিতরে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে ভেসে এলো এক চাপা কান্নার আওয়াজ। এত রাতে কে আসবে এখানে, সেও এই ঝড় বাদলের রাতে। কান পেতে একটু শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, কারো একটা কান্নার আওয়াজ, একটা মেয়ের গলা। আমি দ্রুত পেছনে ঘুরে দেখলাম কেউ নেই, কিন্তু কান্নার গলার স্বর শুনে মনে হচ্ছে যে একটা মেয়ে। আমার শরীর তো হিম হয়ে গেল। আমি দ্রুত হাঁটা শুরু করলাম, কিন্তু বারবার মনে হচ্ছে পিছনে কেউ জানি আসছে। পিছনে তাকালাম, আমার মাত্র কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার গলাও ভারী হয়ে আসছে। হপ করে হ্যারিকেনটা আমার হাত থেকে পড়ে গেল। আমি দৌড়াতে লাগলাম, শরীর কাঁপছে, গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। অনেকক্ষণ দৌড়ানোর পর বাড়ির সামনে এসে পৌঁছালাম। আরে দরজাটা খোলো। এ কি, তুমি এমন ভিজে গেছো কেন? আসো আসো, ঘরে আসো। আর এত দেরি করে ফিরলে যে, রাস্তায় কিছু হয়েছিল নাকি? সব বলছি তোমাকে, আগে ঘরে যেতে দাও। আমার শরীরটা এখনো কাঁপছে। তারপর আমি মেহেরনকে সব কিছু খুলে বললাম। ভাগ্যিস তোমার কিছু হয়নি। এমনিতেও কবরস্থান এইসব একটু আতঙ্কিত জায়গা। রাতে আর গরু দেখতে যেতে হবে না তোমায়। খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। এদিকে আমার মনে এখনো সেই দৃশ্য ভাসছে। এ যে সত্যি ছিল এখনো তা আমার বিশ্বাসই হচ্ছে না। কেন যে আমি সেই লোকটার কথা শুনলাম না। আবার মনে হচ্ছে সেই সাদা কাপড়ে ঢাকা মেয়েটি আমায় কিছু বলতে চায়। এভাবে আমার দিকে কেন তাকাইছিল? আসলে কি এই কবরস্থানে কোনো কাহিনী আছে? সে চাইলে তো আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু আমার কোনো ক্ষতি করলো না সে। আচ্ছা, আমার কি ভয় না পেয়ে সে জায়গায় দাঁড়ানো উচিত ছিল? বারবার আমার মনে অনেক অজানা প্রশ্ন আসতেই থাকলো। এই যে বর্ষাকাল শুরু হলো, কোনো কাজ করেও শান্তি নেই। সারাটা দিন টিপ টিপ করে বৃষ্টি পড়তেই থাকে। যাই হোক, তবুও তো বৃষ্টির দেখাটুকু মিলছে। গত 6 মাস থেকে তো কোনো বৃষ্টিই হয়নি। বৃষ্টি হওয়া অবশ্য ভালো, খালে বিলে অনেক মাছ পাওয়া যায়। গিন্নি, ও গিন্নি, তোমার রান্না শেষ হয়েছে? না গো, হয়নি এখনো। আচ্ছা, তাহলে আমি রহিম চাচার চায়ের দোকানে গেলুম, একটু গল্প করে আসি, সাথে চাও খেয়ে আসি।
আকাশ খারাপ, কখন যে বৃষ্টি শুরু হবে তার ঠিক নেই। বাইরে কেন যেতে হবে তোমার? বৃষ্টি কখন হবে সে আশায় কি ঘরে বসে থাকবো আমি? তুমি চিন্তা করো না তো, যাবো আর আসবো। হ্যাঁ, তুমি তো তাড়াতাড়ি আসারই মানুষ। যাচ্ছ যাও, ছাতাটা সাথে নিও। ঝড় বৃষ্টি শুরু হলে বাড়িতে ফিরো, বাইরে না থাকাই ভালো। ঠিক আছে গিন্নি। গ্রামের নাম শান্তিনগর। গ্রামটা যেমন সুন্দর দেখতে, গ্রামের মানুষগুলোও সুন্দর। সবাই মিলেমিশে থাকে, নেই কোনো ঝগড়া মারামারি, নেই কোনো মনোমালিন্য। সেদিন ছিল বর্ষাকালের শুরুর দিকে। গত কয়েকদিন ধরেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জন্য ফসলও ভালো হচ্ছে, তাই গ্রামের মানুষজনেরও কোনো চিন্তা নেই। মানিক তার বউয়ের সাথে গল্প করে সন্ধ্যায় চা খাওয়ার জন্য বের হয়েছে, তখনই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। মানিক কিছু সময় হাঁটার পর খেয়াল করে তারপর মানিক পা চালিয়ে যায় বনের ভিতরে। কান্নার আওয়াজ শুনে সেদিকেই যেতে থাকে। তখনই চোখের সামনে সে যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। মানিক দেখতে পায় 3-4টা শিয়াল ঘিরে দাঁড়িয়ে আছে সেই শিশুর চারপাশে। মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে তাকে। মানিককে দেখে শিয়ালগুলো দৌড়ে পালালো। এমন দুধের শিশুকে কে এ বনে রেখে গেছে? এই ফুটফুটে বাচ্চাটাকে কেউ বা কেনই রেখে যাবে? বাচ্চা তো আর কারো বেশি হয় না, নাকি এই শিয়ালগুলো ধরে এনেছে তাদের খাওয়ার জন্য? না, শিয়াল যদি ধরে আনতো তাইলে তো বাচ্চাটার গায়ে রক্ত থাকতো। আর যাই হোক, বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যাই। না জানি কার বাচ্চা এটা। তারপর সে বাচ্চাকে নিয়ে বাড়িতে যায়। তারপর মানিক তার বউকে সব কথা খুলে বলে। আজ থেকে এটা আমাদেরই বাচ্চা। এই বাচ্চার মা আমি, আর তুমি বাবা। এই বাচ্চা আমি কাউকে দিব না। এই বাচ্চাকে আমরা লালন পালন করব। আজ আমি বাইরে না গেলে কি হতো ভেবে দেখেছো? শিয়ালগুলো বাচ্চাটাকে খেয়ে ফেলতো। যা হয় ভালোর জন্যই হয়। কেউ যদি বাচ্চাটার খোঁজ করতে আসে তাহলে কি করবে গো? সঠিকভাবে বলতে পারলে যে বাচ্চা দিয়ে দিতেই হবে গিন্নি। আর আমরা তো আসল বাবা মা নয়। যদি কেউ খোঁজ না করে আমরাই একে মানুষ করব। আর কখনোই বলবে না তুমি আমরা এর আসল বাবা মা নই। তবে গিন্নি, বাচ্চাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, বলো? হ্যাঁ গো, আর সময়টাও ভালো কাটবে আমার। তুমি তো সারাদিন বাইরে থাকো। বিধাতা আমাকে তো তাও একটা সঙ্গী দিল। তোমার রান্না কি শেষ হয়েছে গিন্নি? হ্যাঁ গো, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও এখনই। মা, আরে ও মা, আমি মাছ ধরতে গেলাম। আবার ডাকাডাকি করো না যেন। মাছ না নিয়ে কিন্তু আমি আসবো না। হ্যাঁ, আমি গেলাম। এভাবে কিছু বছর কেটে যায়। মানিকের ছেলে মনু অনেক বড় হয়ে গেছে, স্কুলে ভর্তি হয়েছে। তার একটাই শখ ছিপ ফেলে মাছ ধরা। আবারও সেই বর্ষাকাল শুরু হয়ে গেছে। কখনো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, আবার কখনো বৃষ্টির কোনো আনাগোনাই নেই। আকাশ একদম পরিষ্কার, আকাশে কোনো মেঘও নেই। এভাবে মাছ ধরার নেশা দেখে মনুর বাবা মনে মনে ভাবে কোনো এক মাছার ছেলে হবে বটে। মনু কিছুক্ষণ অপেক্ষা করতেই একটা মাছ ধরে ফেলে। উরি বাবা, মা দেখলে যে বড্ড খুশি হবে। একদম তরতাজা। লাফিস নে রে, লাফিস নে। বাড়ি অবধি আগে চল, তারপর পেটের মধ্যে লাফ হবে। সে মাছ নিয়েই ঘরে ফিরেছিল। বড় পুকুরের পাড়ে একটা মস্ত বড় বট গাছ ছিল। সেই বট গাছে থাকতো এক মেছো পেতনি। ওই রাস্তা দিয়ে যেই মাছ নিয়ে যেত তার মাছই নিয়ে নিত সেই পেতনি। কেমন যেন
মাছ মাছ গন্ধ পাচ্ছি। মনে হয় মাছ নিয়ে কেউ এই পথে আসছে। ওই যে একটা ছোকরা আসছে, ওর কাছেই মনে হয় মাছ আছে। যাই নিচে নেমে একটু দেখি। মনু হাঁটছে, তার পিছে পিছে মেছো পেতনিও হাঁটছে। এভাবেই কিছুক্ষণ মনু আর মেছো পেতনি হাঁটতে থাকে। মনু যায় আগে আগে আর মেছো পেতনি তার পিছে পিছে। এই আমায় মাছ দিবি? অনেকদিন মাছ খাই না, দে আমায় একটু মাছ দে না রে। কি রে, কথা কানে যায় না নাকি তোর? মাছ দিবি না? দে এক্ষুনি। না না, এই পেতনিকে দেখে তো ভয় পাওয়া যাবে না। কষ্ট করে মাছ ধরে আমি নাকি ওকে দিব? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। তুমি মাছ খাবে? দিব তো তোমায়। আসো আমার পিছে পিছে, একটু পরে দিব। কি রে, তুই তাহলে আমায় মাছ দিবি না? আরে দিব দিব, আসো আর একটু। এই একটু পরেই আমার বাড়ি। বাড়িতে আমার অনেকগুলো মাছ আছে, সবগুলোই তোমাকে দিয়ে দিব। সত্যি তুই আমায় সব মাছ দিবি? কতদিন খাইনি মাছ, আজ সব মাছ খেয়ে ফেলবো। এই যে আমার বাড়ি, শাকচুন্নি বুড়িমা। তুমি দাঁড়াও, আমি আসছি। এরপর মনু বাড়ির ভিতরে ঢুকে পড়ে, খিল দিয়ে দেয়, তার মাকে বলে সবকিছু। মা, এই দেখো মাছ নিয়ে এসেছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি হয়েছে রে? ওই যে বড় পুকুর পাড়ে একটা বট গাছ আছে না, ওখানকার যে শাকচুন্নি আমার পিছু পিছু মাছ খাওয়ার জন্য আসছে। তাকে আমি আমার বাড়ি অবধি ডেকে এনেছি। হায় হায়, কি করেছিস তুই? এই শাকচুনি তো মাছ না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। কি করি এখন বল তো? দাঁড়া তো বাবা, তুই বস, আমি আসছি। তারপর মনুর মা যায় চুলোয় খুন্তি গরম করতে। এদিকে মেছো পেতনি তো ডেকে ডেকে গ্রাম মাথায় তুলেছে প্রায়। ঠিক তখনই মনুর মা পেতনিকে বলে দরজা দিয়ে হাত বের করে দিতে। পেতনি দরজা দিয়ে হাত বের করে দেওয়ার সাথে সাথে গরম খুন্তি দিয়ে সেঁক দেওয়া শুরু করে। মরে গেলুম রে, কি দিলি তুই আমার হাতে? ছাড় আমার হাত, ছাড়। আমি আর মাছ খাবো না রে, ছেড়ে দে আমায়। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।